হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ব্লগ। আগের ব্লগে তোমরা দেখেছো আমরা এনজেপি স্টেশনে পৌঁছেছিলাম। শিলিগুড়িতে এক রাত্রি স্টে করে পরের দিন সকালবেলা সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব? দাঁড়াও দাঁড়াও বলছি। আগে একটু চায়ে চুমুক দিয়ে নিই। সকালবেলা এক কাপ চায়ে চুমুক না দিলে মনটা যেন ভালোই লাগে না। চা পেলে সবসময় মনটা এনার্জি ভরে যায়। আর হ্যাঁ, এই চায়ে চুমুক দিতে দিতেই চলে এসেছে আমাদের গাড়ি। যাব হচ্ছে শিটং। দার্জিলিংয়ের একটি ছোট্ট গ্রাম হলো এই শিটং। শিটং খুব নিরিবিলি একটা গ্রাম। বিগত কিছু বছর ধরে আমরা খুব জনবহুল এলাকায় যাচ্ছিলাম, যার জন্য এবছর আমরা একটু শান্তিপূর্ণ এলাকা বেছে নিয়েছি, তাই এই শিটংয়ে যাচ্ছি। শিটং খুবই নিরিবিলি, খুবই শান্তিপূর্ণ একটা জায়গা। আর এই যে সবাই গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা যাব। এক বছরের অপেক্ষার পর আবার সবাই একসাথে আমরা ঘুরতে যাচ্ছি। সবার মনের মধ্যে আলাদাই একটা এনার্জি, কারণ এই যে ঘুরতে যাওয়া, এই কদিনের অক্সিজেন, এটা আমাদের সারা বছর এনার্জি যোগাবে। এইভাবেই ছেড়ে দিল আমাদের গাড়ি। আর দেখো, পৌঁছে গেলাম এই জঙ্গলের রাস্তা। নর্থ বেঙ্গল যাওয়ার পথে এই রাস্তাটি দেখলে মনটা যেন আনন্দে ভরে ওঠে। আর তার পাশ দিয়ে বয়ে চলেছে এই তিস্তা নদী। তিস্তার এই সবুজ জল দেখে মনটা সত্যিই ভরে যায়। কিছুটা দূর যাওয়ার পর আমরা ব্রেকফাস্টের জন্য নেমেছিলাম আর এই রেস্টুরেন্টে চলে গেছিলাম। রেস্টুরেন্টে খুব বেশি অপশন ছিল না, শুধু নুডলস, ম্যাগি আর লুচি পরোটারই অপশন ছিল। তো আমরা নুডলসটাই বেছেছিলাম। টেস্ট ঠিকঠাকই ছিল, কিন্তু একটু স্পাইসি ছিল। যাই হোক, আমরা কোনো রকমে ম্যানেজ করে নিয়েছিলাম। এবার নুডলস খাওয়ার পরে মাম্মাম চলে এলো কিছু ক্যান্ডি কেনার জন্য। আর কি দাম এই ক্যান্ডিগুলোর জানো? এই ছোট ছোট ক্যান্ডিগুলো দেখতে এরকম, আর এর ভেতরে রয়েছেও খুব সামান্য পরিমাণ, কিন্তু এর দাম অনেকটা, প্রায় 250 টাকা করে এই ক্যান্ডিগুলোর এক একটার দাম। যাই হোক, দেখতে খুব সুন্দর লাগছে আর বাচ্চাদের হাতে সত্যিই খুব ভালো মানাচ্ছে। আর ওদিকে দেখো, এরা সব বসে গেছে ফটো সেশন করতে। ফটো সেশন কমপ্লিট হওয়ার পর আমরা চলে এলাম, এই দেখো কোথায় যাচ্ছি জানো? মংপুর রবীন্দ্র ভবনে। রবীন্দ্র ভবনে আসলেই মনটায় যেন পুরনো স্মৃতি ভীষণভাবে জেগে ওঠে। যেহেতু আমি নিজে বাংলার স্টুডেন্ট, তাই রবীন্দ্রনাথের বাড়ি সবসময় আলাদাই মর্যাদা রাখে আমার কাছে। আর দেখো, এসেই এরা একটু ফটো সেশন করতে শুরু হয়ে গেল। আর এদিকে কিন্তু টিকিটেরও ব্যবস্থা ছিল, তাই এখানে টিকিটটা করে নিয়ে তবেই আমরা ভেতরে ঢুকতে পারবো। আর ভেতরে ঢুকেই দেখছি কি অসাধারণ সব ফুলের বাগান, আর এত সুন্দর। আর এই হচ্ছে বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। মংপুতে উনি অনেকবারই এসেছেন। যৌবন থেকে বৃদ্ধ বয়স অবধি উনি অনেকবার মংপুতে এসেছেন। এখানে পাহাড়ি সৌন্দর্য ওনাকে খুবই আকর্ষণ করতো। আর সত্যিই অপূর্ব, দেখো সেই বাংলো থেকে বসেই এই পাহাড়ের অপরূপ দৃশ্য দেখা যান। আর ফুলের বাগানগুলো দেখলে সত্যিই মন ভরে যায়। ভেতরে ঢোকার অনুভূতি ছিল না, তাই ঢুকতে পারিনি। রবীন্দ্রনাথ ঠাকুর ডক্টর মনমোহন সেনকে বলে গেছিলেন তার বাংলোর বাইরে যেন একটা কুটির তৈরি করা হয়, আর এই হচ্ছে সেই কুটির। ভিতরে ফটোগ্রাফি খুব একটা অনুমতি ছিল না, তাই আমি ভিতরে কোনো ফটোগ্রাফি করতে পারিনি। ভেতরে বিভিন্ন রকম রবীন্দ্রনাথের স্মৃতি জড়ানো সমস্ত ফটো দিয়ে সাজানো ছিল, তাই আমরা ভেতরটা ঘুরে এসেছিলাম। কবিকে মনে মনে প্রণাম জানিয়ে বাইরে চলে এসেছিলাম। একটু ফটো না তুললে তো হয় না, এগুলোই তো স্মৃতি, এগুলোই তো মনের কোণে থেকে যাবে, তাই না? সারা বছর এগুলো দেখেই ভাববো যে গেছিলাম আমরা সেখানে। আর দেখো, যাওয়ার সময় কিন্তু এই ট্রি হাউসটা আমরা দেখতেই পারিনি, ফেরার সময় দেখতে পেলাম। মনে হচ্ছে এটা ওয়াচ টাওয়ারেরই কাজ করেছে। যাই হোক, আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। গাড়ি ছাড়া তো আর উপায় নেই, তাই গাড়িতে উঠে পড়লাম আরও একটি জায়গায় যাওয়ার জন্য। আর এটা কোথায় জানো? এটা হচ্ছে একটা সুন্দর ছোট্ট পাহাড়ি নদী। নদীটার নাম সত্যি জানি না, কিন্তু নদীটা এত অপূর্ব, চলো সবাই মিলে দেখি। রাস্তাটা দেখো, পাহাড়ি রাস্তা দিয়ে নেমে তবে নদীটাতে পৌঁছাতে হবে। বাচ্চাগুলো তো সব দৌড়ে দৌড়ে নেমে যাচ্ছিল, আমরা তো আর দৌড়ে নামতে পারছিলাম না, তাই আস্তে আস্তে খুব সাবধানেই পা ফেলে ফেলে নামতে হচ্ছিল। আর নদীর সামনে পৌঁছে দেখি, দেখো কি ভিড়টাই না হয়েছে নদীতে। আর কেনই বা হবে না বলো, সবাই তো ঘুরতে এসেছে, সবারই তো ইচ্ছা হয় একটু ফটো তুলতে, সবাই যে যার মতন ফটো তুলতে ব্যস্ত। আর দেখো, নদীর জলটা কাচের মতো স্বচ্ছ,
একদম ঝকঝক করছে। নদীর নিচে যে সমস্ত নুড়ি পাথর আছে সমস্তটাই জলের ওপর থেকে দেখা যাচ্ছে। আর এখানে দাঁড়িয়ে আমিও একটু মনের সুখে ফটো সেশন করে নিলাম। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার ওপর দিয়েই গাড়ি যাওয়া আসা করে। আর আদি আর মাম্মাম দুজনে দেখো লেগে পড়েছে ঢিল ছোড়ার উদ্দেশ্যে, কার ঢিল কত দূর যেতে পারে। আর হ্যাঁ, এই ব্রিজটার কথাই বলছিলাম, এই ব্রিজটা দিয়েই গাড়ি যাতায়াত করে এই নদীর ওপর দিয়ে। তবে ব্রিজটায় না গেলে কি হয়, তবে চলো এই ব্রিজটায় যাওয়া যাক। উঠে পড়েছি এই ব্রিজে। ব্রিজটা দিয়ে, এই ব্রিজটার মধ্যেও আমরা অনেক রকমের ফটো সেশন করেছি, সেগুলো আমার ফেসবুক চ্যানেলে সবাই দেখতে পেয়ে যাবে। এবার আমরা চলে এলাম শিটংয়ের সেই হোমস্টেতে। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভ্লগে আবার দেখা হচ্ছে, টাটা।